প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো শিক্ষার্থীরা, তোমাদের যে অনলাইন ক্লাস চলছে তা তোমরা কেমন করছো? আশা করি তোমরা ক্লাসগুলো করবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসগুলো তোমরা যদি ঠিকমতো করো তাহলে তোমাদের পড়াশোনার গতি অনেক বাড়বে। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার এই অনলাইন ক্লাসটি অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য। তোমরা জানো আমি তোমাদের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান কোর্সের সমাজবিজ্ঞান অংশটুকু পড়িয়ে থাকি। তো অনার্স প্রথম বর্ষ তোমাদের কোর্স নম্বর হচ্ছে 105। আর আজকে তোমাদের জন্য অনলাইনে আমার দ্বিতীয় ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খেয়াল আছে কিনা জানি না, এর আগে অনলাইন ক্লাসে আমি তোমাদের সংঘ ও সম্প্রদায় পড়িয়েছি। তো আজকের পাঠ সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীটা কি? আমরা কি সামাজিক জীব? আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। আমরা একা একা একটা সমাজে আমরা একা একা বসবাস করতে পারি না, আর যার কারণেই আমরা সমাজ গঠন করি। আমরা একা একা চলাফেরা করতেও পারি না। আমাদের প্রতিদিনের জীবনযাত্রা বিভিন্ন দল বা গোষ্ঠীর মধ্যেই সম্পন্ন হয়। গোষ্ঠী জীবন মানুষের ব্যক্তিত্ব রূপায়ণে সহায়তা করে। মানুষ যখন যৌথভাবে বসবাস করে তখনই সামাজিক গোষ্ঠী রূপ নেয়। তাহলে কি এই যে সামাজিক গোষ্ঠী, এটা কি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় বা ধারণা। তাহলে সামাজিক গোষ্ঠীটা ইংরেজিতে আমরা যেটা জানি সোশ্যাল গ্রুপ। তো সমাজটা বিভিন্ন রকম দল বা গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। পারস্পরিক ভাবের আদান প্রদান, আবেগ ও সংবেদনশীলতা রয়েছে এমন কতিপয় ব্যক্তির সমষ্টিকেই কি বলা হয়? গোষ্ঠী বলা হয়। দুই বা ততোধিক ব্যক্তি যখন পারস্পরিক মিথস্ক্রিয়ায় নিয়োজিত হয় তখন তাকে সামাজিক গোষ্ঠী বা দল বলে। কি দুই বা দুইয়ের অধিক ব্যক্তি যখন পারস্পরিক মিথস্ক্রিয়ায়, অর্থাৎ একজনের সাথে আরেকজনের বিভিন্ন ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, ভাবের আদান প্রদান এগুলোতে যখন একজন আরেকজনের সাথে নিয়োজিত হয় তখনই তাকে সামাজিক দল বা গোষ্ঠী বলা হয়। অর্থাৎ কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকেই সামাজিক গোষ্ঠী বলা হয়। মানুষ যখন যৌথভাবে বসবাস করে কিংবা কর্ম সম্পাদন করে তখনই তার সামাজিক গোষ্ঠী রূপ নেয়। তাই কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই যখন মানুষ একত্রিত হয় তখনই একটি সামাজিক গোষ্ঠী তৈরি হয়। সমাজবিজ্ঞানী রবার্ট মার্টন এই সামাজিক গোষ্ঠী নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, গোষ্ঠী হচ্ছে এমন কিছু লোকের সমষ্টি যারা একে অপরের সঙ্গে স্বীকৃত বা নির্দিষ্ট ধারায় বা প্রণালীতে মিথস্ক্রিয়ারত হয়, যারা মনে করেন যে তারা একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং যাদেরকে অন্যরা অর্থাৎ ভিন্ন গোষ্ঠী মনে করে যে তারা একটি গোষ্ঠীর সদস্য। অর্থাৎ যে গোষ্ঠী হচ্ছে এমন 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 কিছু লোকের সমষ্টি যারা একে অপরের সঙ্গে স্বীকৃত বা নির্দিষ্ট ধারায় বা প্রণালীতে, মানে একটা নির্দিষ্ট নিয়ম নীতি বা স্বীকৃত বা নির্ধারিত কিছু নিয়ম নীতি, রীতিনীতি, ধ্যান ধারণা প্রণালীতে মিথস্ক্রিয়া হতে হয়। অর্থাৎ যারা মনে করে যে তারা একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং অন্য গোষ্ঠী মনে করে যে তারা আরেকটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত, মানে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, মানে তারা এক এক গোষ্ঠীর এক একজন লোক এক এক গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে তারা গোষ্ঠীর সদস্য বলে তারা বা অন্তর্ভুক্ত বলে তারা নিজেদেরকে মনে করে। তো এই যে আমরা সামাজিক গোষ্ঠীর দেখলাম যে এই যে রবার্ট মার্টনের যে সংজ্ঞাটা, এখান থেকে আমরা গোষ্ঠীর তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করব। 1 নম্বর দেখো, গোষ্ঠী এমন একদল ব্যক্তির সমষ্টি যাদের মধ্যে সমাজ স্বীকৃত পন্থায় মিথস্ক্রিয়া বর্তমান। অর্থাৎ সমাজে স্বীকৃত বা নির্ধারিত
হচ্ছে কিছু ধ্যান ধারণা রীতিনীতি বা তাদের মধ্যে চিন্তাভাবনা যে একজন আরেকজনের সাথে চিন্তাভাবনা ধ্যান ধারণায় মিল আছে এমন মিথস্ক্রিয়া বর্তমান থাকবে, যেখানে একদল ব্যক্তির সমষ্টি থাকবে এবং সমাজ, অর্থাৎ একদল ব্যক্তির সমষ্টি যেখানে সমাজ স্বীকৃত পন্থায় মিথস্ক্রিয়া বর্তমান থাকবে। গোষ্ঠীতে অন্তর্ভুক্ত সদস্য ব্যক্তিরা নিজেদের গোষ্ঠীর সদস্য বলে মনে করে। তাহলে কি গোষ্ঠীতে অন্তর্ভুক্ত যে সদস্যরা মানে তারা তারা নিজেদেরকে একটা গোষ্ঠীর সদস্য বলে মনে করবে। আর একটা বিষয় হচ্ছে গোষ্ঠীর বাইরে অন্য সবাই মনে করে যে তারা আরেকটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। মানে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোই রবার্ট মার্টনের সংজ্ঞায় লক্ষণীয়। তাহলে কি বলা যায় যে এই যে গোষ্ঠী কি মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি অংশ। মানে কি আমরা সামাজিক জীব, আমাদের সমাজ জীবনে বেঁচে থাকার জন্য এই আমরা গোষ্ঠী হিসেবে আমরা পরিচিতি লাভ করি। আমরা বিভিন্ন সদস্য মিলে এই গোষ্ঠী তৈরি করি। আর এই গোষ্ঠীটা কি যে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরই একটি অংশ। তাই গোষ্ঠীসমূহ স্বরূপ নির্ধারণ অনুধাবন সমাজবিজ্ঞানেরই একটি অপরিহার্য বিষয়। এরপরে যেহেতু আমরা গোষ্ঠী যে এক বা একাধিক জনসমষ্টি মিলে এই গোষ্ঠী তৈরি হয়, তো এই গোষ্ঠীর আমরা একটি প্রামাণ্য সংখ্যা দেখব। তোমরা দেখো যে সমাজবিজ্ঞানী শেরিফ বলেন, গোষ্ঠী হচ্ছে এমনই একটি সামাজিক একক যার মধ্যে রয়েছে একাধিক ব্যক্তি এবং তাদের প্রত্যেকেরই রয়েছে কম বেশি পদমর্যাদা ও ভূমিকা, যেসবের মাধ্যমে তারা পরস্পর সম্পর্কযুক্ত হয়। গোষ্ঠীর মধ্যে থাকে সুনির্দিষ্ট মূল্যবোধ ও আদর্শ, যেসব ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি সমাজবিজ্ঞানের শেরিফ এখানে কি বলছেন, গোষ্ঠী হচ্ছে এমন একটি সামাজিক একক, সমাজের একক হিসেবে ধরে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক ব্যক্তি, মানে সেই গোষ্ঠীর মধ্যে একাধিক ব্যক্তি থাকবে এবং তার প্রত্যেকেরই রয়েছে কম বেশি পদমর্যাদা, বিভিন্ন রকম মানে এক একজন ব্যক্তি এক এক রকম পদমর্যাদা রয়েছে এবং তারা সমাজে বিভিন্ন ধরনের ভূমিকা রাখে এবং সেসবের মাধ্যমে তারা এই যে বিভিন্ন ব্যক্তি, তারা এই বিভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়। আর গোষ্ঠীর মধ্যে কি থাকবে যে সুনির্দিষ্ট কিছু, গোষ্ঠীর যে সদস্য তাদের মধ্যে কিছু সুনির্দিষ্ট মূল্যবোধ, তাদের রীতিনীতি, আদর্শ এবং সেসব এই যে মূল্যবোধ, আদর্শ, চিন্তা চেতনা, ধ্যান ধারণা সেসব ব্যক্তির আচরণকেও নিয়ন্ত্রণ করে। এরপরে বলছেন যে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ তিনি কি বলেছেন, গোষ্ঠী বলতে আমরা বুঝি কোনো সামাজিক ব্যক্তির সমষ্টি যারা পরস্পরের সঙ্গে নির্দিষ্ট সম্পর্কযুক্ত। অর্থাৎ যে সমাজে বিদ্যমান যে জনসমষ্টি বা ব্যক্তি, তাদের সমন্বয়েই গোষ্ঠী তৈরি হয় এবং তারা পরস্পরের সঙ্গে কিছু নির্দিষ্ট সম্পর্কযুক্ত। এরপর আমরা দেখি সামাজিক নৃবিজ্ঞানী সাপির কি বলেন, সাধারণ স্বার্থই হচ্ছে গোষ্ঠীর ভিত্তি। এখানে কি সাধারণ স্বার্থর কথা বলা হয়েছে, যেটা সাধারণ স্বার্থ হচ্ছে গোষ্ঠীর ভিত্তি। সমাজতাত্ত্বিকভাবে তাই বলা যায় যে গোষ্ঠী হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এমন এক দল ব্যক্তির সমষ্টি যারা সাধারণ স্বার্থে পারস্পরিক সম্পর্ক সূত্রে সংগঠিত এবং যারা একটি বিধিবদ্ধ নিয়ম শৃঙ্খলা দ্বারা পরিচালিত। তাহলে কি এই যে একদল, তাহলে এখানে কি আমরা সমাজ সংজ্ঞাগুলো থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে একদল, প্রত্যেকটা ক্ষেত্রে একদল জনসমষ্টি ছাড়া কিন্তু গোষ্ঠী হচ্ছে না। আচ্ছা, এবং তারা পারস্পরিক সম্পর্কযুক্ত। এরপর সমাজবিজ্ঞানী জিসবার্ট বলেন, সামাজিক গোষ্ঠী হলো জনসমষ্টি যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্য দিয়ে পরস্পরের উপর কার্য করে। যে কি একদল জনসমষ্টি যারা সমাজে বিদ্যমান বিশিষ্ট স্বীকৃত সংগঠনগুলো আছে সেগুলোর মাধ্যমে তারা পরস্পরের সাথে বিভিন্ন কার্য সম্পাদন করে। যেমন বলা হয়েছে স্বীকৃত সংগঠন কোনগুলি, যে পরিবার, ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, এসবের মাধ্যমেই সমাজের যে জনগোষ্ঠী তারা পরস্পরের সাথে যখন বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে তখনই তারা এই যে একটা গোষ্ঠীতে পরিণত হয়। আচ্ছা, এই যে সামাজিক গোষ্ঠীর যে সোশ্যাল গ্রুপের আমরা যে সংজ্ঞাগুলো দেখলাম, এই সংজ্ঞাগুলো থেকেই বা সামাজিক গোষ্ঠী কাকে বলে বা সামাজিক গোষ্ঠীর যে প্রামাণ্য সংজ্ঞা, এসব থেকে যে আমরা সামাজিক গোষ্ঠীর একটি প্রকৃতি নির্ধারণ করতে পারি। এখানে প্রকৃতি কিভাবে আমরা দেখো যে সমস্বার্থ ও উদ্দেশ্য প্রণোদিত দুই বা ততোধিক লোকের সমাবেশ বা জনসমষ্টি বিশেষ। তাহলে সামাজিক গোষ্ঠীটা কি একই ধরনের স্বার্থ হতে পারে বা ভিন্ন স্বার্থ হতে পারে, সেখানে স্বার্থ ও উদ্দেশ্য প্রণোদিত দুই বা ততোধিক লোকের সমাবেশ বা জনসমষ্টি বিশেষ। তারপর বলছে এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য।
এক বা একের অধিক সাধারণ উদ্দেশ্য ও লক্ষ্য থাকবে। তারপর সামাজিক গোষ্ঠীভুক্ত সদস্যদের মধ্যে আমরা মনোভাব অর্থাৎ উই ফিলিং, সেই আমরা মনোভাবের অস্তিত্ব অপরিহার্য। তারপর বলা আছে যে সংশ্লিষ্টদের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান, যে এই যে সামাজিক গোষ্ঠীর সদস্য তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে দলীয় মূল্যবোধ ও আদর্শ থাকে। সামাজিক গোষ্ঠী সাধারণত স্থায়ী ও অবিচ্ছিন্ন হয়। সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে গোষ্ঠীর চেতনাবোধ থাকে। সামাজিক গোষ্ঠী ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে। সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। গোষ্ঠীর মধ্যে সহযোগিতা বিদ্যমান থাকে। গোষ্ঠীর একটি সাংগঠনিক কাঠামো বিদ্যমান থাকবে। তাহলে এই যে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দেখলাম, এই সংজ্ঞাগুলো থেকে আমরা সামাজিক গোষ্ঠীর প্রকৃতি পেয়ে গেলাম। এখন আমরা আসব এই যে গোষ্ঠী বা সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই সামাজিক গোষ্ঠী বা গোষ্ঠীর শ্রেণী বিভাগ করেছেন। এখন আমরা এক একজন সমাজবিজ্ঞানী কীভাবে গোষ্ঠীর শ্রেণী বিভাগ করেছেন আমরা একটু দেখে নেই। সমাজবিজ্ঞানী সামনার তার ফকওয়েস গ্রন্থে গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে অন্তঃগোষ্ঠী, একটি হচ্ছে বহিঃগোষ্ঠী। এখন অন্তঃগোষ্ঠীটা কি? যে গোষ্ঠীতে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অন্তরঙ্গতা রয়েছে সে গোষ্ঠীকে বলা হয় অন্তঃগোষ্ঠী। এখানে ব্যক্তি নিজে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত, যেমন পরিবার, ছেলেদের বা মেয়েদের দল। তাহলে কি, যে গোষ্ঠীতে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা অনেক গভীর অন্তরঙ্গতা সম্পর্ক, সেই গোষ্ঠীকে অন্তঃগোষ্ঠী বলা হয়, অর্থাৎ এখানে সম্পর্কটা প্রত্যক্ষ সম্পর্ক। আচ্ছা, এরপরে যেটা বলছে বহিঃগোষ্ঠী, যে গোষ্ঠীর সঙ্গে ব্যক্তি নিজে সম্পর্কযুক্ত নয় বা গোষ্ঠীর সদস্য নয় সেটাই ওই ব্যক্তির কাছে বহিঃগোষ্ঠী। অর্থাৎ এক পরিবারের সদস্যদের কাছে অন্য পরিবার, আবার ছেলেদের দলের কাছে মেয়েদের দল বহিঃগোষ্ঠী হিসেবে পরিচিত। অর্থাৎ যে আমি এক গোষ্ঠীর সদস্য, আমার সেটা নিজের গোষ্ঠী, এবং আমি যখন অন্যজনকে অন্য গোষ্ঠীর গোষ্ঠীর সদস্য হিসেবে দেখব, তার মানে কি, সে আমার নিজের গোষ্ঠী নয়, সে বহিঃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে কি, যেমন আমার যে উদাহরণ হিসেবে যেটা বললাম যে আমার পরিবারের সদস্যদের কাছে অন্য পরিবারটা হচ্ছে বহিঃগোষ্ঠী, বা একদল ছেলেদের কাছে একদল মেয়েরা হতে পারে বহিঃগোষ্ঠী, বা একদল মেয়েদের কাছে একদল ছেলেরা হতে পারে বহিঃগোষ্ঠী। আচ্ছা, এরপর আমরা সমাজবিজ্ঞানী চার্লস হর্টন কুলি 1901 সালে প্রকাশিত তার সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থে গোষ্ঠীর সদস্যদের যে পারস্পরিক সম্পর্ক তার গভীরতার ভিত্তিতে সামাজিক গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন। যেমন মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী, আরেকটি হচ্ছে গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী। মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীটা হচ্ছে যে গোষ্ঠীর মধ্যে সদস্যরা প্রত্যক্ষভাবে নিবিড় সম্পর্কযুক্ত হয়, তখন তাকে প্রাথমিক গোষ্ঠী বলে, যেমন পরিবার। একটা হচ্ছে গৌণ গোষ্ঠী, যেখানে সদস্যদের সম্পর্ক তুলনামূলকভাবে কম নিবিড় এবং সম্পর্কটা অনেকটা অনানুষ্ঠানিক নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী বলে। যেমন রাজনৈতিক দল, ক্রেতা বিক্রেতার সম্পর্ক, বিদ্যালয়। আমরা উদাহরণগুলো থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী আসলে কি। আচ্ছা, আমরা এই সবগুলো গোষ্ঠীর শ্রেণী বিভাগ জানার পরে আমরা আবার শেষের দিকে মুখ্য গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সমাজবিজ্ঞানী চার্লস অ্যালউড তার সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি গ্রন্থে গোষ্ঠীকে 4 ভাগে ভাগ করেছেন। যেমন অনৈচ্ছিক গোষ্ঠী, ঐচ্ছিক গোষ্ঠী, প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী। আচ্ছা, অনৈচ্ছিক গোষ্ঠীটা কি? সমাজে বিদ্যমান স্বাভাবিকভাবে যে গোষ্ঠীগুলো গড়ে ওঠে সেগুলোই হচ্ছে অনৈচ্ছিক গোষ্ঠী। যেমন পরিবার, নগর, রাষ্ট্র, এগুলো যে মানুষ চাইলেও সাথে সাথে গড়ে উঠলো এমন জিনিস না, মানে কি, এটা সমাজে মানে স্বাভাবিকভাবেই তৈরি হয়ে আসছে এই পরিবার, নগর, রাষ্ট্র। আচ্ছা, এরপর ঐচ্ছিক গোষ্ঠী, বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে গড়ে ওঠে যে গোষ্ঠী তাকে ঐচ্ছিক গোষ্ঠী বলে। যেমন রাজনৈতিক দল, ধর্ম, বিভিন্ন ধরনের সংগঠন, এগুলো কি, যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের উদ্দেশ্য সাধনের জন্য এই ঐচ্ছিক গোষ্ঠী হিসেবে প্রকাশ পায় এবং তারা বিভিন্ন উদ্দেশ্য সাধন করে থাকে। তারপর দেখি আমরা প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। স্থায়ী কিছু গোষ্ঠী আছে যেগুলো প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। স্থায়ী গোষ্ঠী কি, খেয়াল করো যে স্থায়ী গোষ্ঠীগুলোকে এখানে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী বলা আছে। যেমন চার্চ, বিদ্যালয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো কি প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। এরপরে আছে যে অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী, বিভিন্ন অস্থায়ী গোষ্ঠী, যেমন
জনতা মানে কি বিভিন্ন জনগণ যে একসাথে হয়, জনতা বা কোনো একটা কাজে বিভিন্ন জনগণ একসাথে হলো, সেই জনতা বোঝাচ্ছে। বিভিন্ন ক্রীড়া সংঘ, এগুলো কি অপ্রাতিষ্ঠানিক সংঘ, যেগুলো অস্থায়ী গোষ্ঠী। এরপর সমাজবিজ্ঞানী জিসবার্ড স্থায়িত্বের ভিত্তিতে 4 প্রকার গোষ্ঠীর কথা বলেছেন, একটু দেখে নেই। অস্থায়ী গোষ্ঠী, স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী, দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী, চিরস্থায়ী গোষ্ঠী। অস্থায়ী গোষ্ঠীটা কি? এই সমস্ত গোষ্ঠী সংগঠনের কথা চিন্তা না করে স্বতঃস্ফূর্তভাবে আবির্ভাব ঘটে। যেমন রাস্তায় কোনো অঘটন ঘটলে কিছু মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে মিলিত হয়, আবার কিছু সময় পরে তারা নিজ নিজ গন্তব্য পথে চলে যায়। এই প্রকার গোষ্ঠীকেই কি বলে? অস্থায়ী গোষ্ঠী। আচ্ছা, অস্থায়ী গোষ্ঠীটাও তোমরা নিশ্চয়ই বুঝেছো। তারপর যেটা স্বল্পকাল স্থায়ী গোষ্ঠী, এই গোষ্ঠীর সদস্যরা সংগঠনের কথা পূর্ব থেকে চিন্তা করে, অর্থাৎ স্বল্পকাল মানে কিছুদিনের জন্য স্থায়ী হতে পারে, এরকম একটা মানে যেটা স্বল্পকাল হতে পারে আবার দীর্ঘস্থায়ী হতে পারে। এবার এরকমভাবে যে এই সংগঠনে তারা পূর্ব থেকে চিন্তা করেই দলবদ্ধ হয়। যেমন ছাত্র সংসদ, কোনো একটা স্কুল কলেজের ছাত্ররা একটা সংসদ তৈরি করলে মানে একসাথে কোনো একটা মিলিত হয়ে কোনো কাজকর্ম বলে যখন ছাত্র সংসদ হিসেবে পরিণত হয়, সেটা কি যে তার পূর্ব থেকে চিন্তা ভাবনা করে, যেখানে গেলে ভালো বা মন্দ বিভিন্ন বিষয়গুলো তারা চিন্তা ভাবনা করে আসে। তারপর কি দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী, এই গোষ্ঠীর উৎপত্তি সদস্যদের ইচ্ছাধীন নয়, তা নির্ভর করে সদস্যদের মধ্যে সম্পর্কের উপর। অর্থাৎ দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠীর যে সদস্য, সেখানে সদস্যদের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে এই দীর্ঘকাল স্থায়ী যে গোষ্ঠীগুলো, যেমন শ্রমিক সংসদ, শিক্ষক সমিতি, এগুলো দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী। তারপর বলা হয়েছে চিরস্থায়ী গোষ্ঠীর কথা। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, মহামারী, রাষ্ট্র বিপ্লব ইত্যাদি দ্বারাও যে গোষ্ঠী এর বিঘ্ন ঘটে না, তাকে চিরস্থায়ী গোষ্ঠী বলে। অর্থাৎ যে একদম চিরস্থায়ী যে আছে, একদম মানে কোনো মানে সেটা অস্থায়ী নয়, স্বল্পকাল স্থায়ী নয়, দীর্ঘকাল স্থায়ী নয়, একদম চিরস্থায়ী, যেটা যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দ্বারাও যে গোষ্ঠীর কোনো রকম ক্ষতি সাধন হয় না, সেগুলো হচ্ছে চিরস্থায়ী গোষ্ঠী। যেমন ওই যে আমরা বলতে পারি রাষ্ট্র, বিভিন্ন ধরনের রাষ্ট্র, গ্রাম, সমাজ, এগুলো হচ্ছে চিরস্থায়ী গোষ্ঠী। সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস গোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। একটি দেখো স্থান ভিত্তিক, এটা হচ্ছে অস্থান ভিত্তিক। স্থান ভিত্তিক কি? নির্দিষ্ট এলাকায় গড়ে ওঠা গোষ্ঠীকে স্থান ভিত্তিক গোষ্ঠী বলে। নির্দিষ্ট এলাকায় গড়ে ওঠা, যেমন রাষ্ট্র, সম্প্রদায়, এগুলো কি নির্দিষ্ট এলাকায় গড়ে ওঠে। তারপরে কি অস্থান ভিত্তিক, কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ নয় এমন গোষ্ঠীকে অস্থান ভিত্তিক গোষ্ঠী বলে, যেমন সামাজিক শ্রেণী, জাতি, বর্ণ ইত্যাদি। আচ্ছা, এছাড়াও সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস আরও কিছু শ্রেণী বিভাগের কথা বলেন। এগুলো হচ্ছে পরিবার, ভাষা বা নরবংশগত গোষ্ঠী, মানে বিভিন্ন ভাষা বা বংশগত দিক থেকে বিভিন্ন গোষ্ঠী, স্থান ভিত্তিক গোষ্ঠী, দ্বন্দ্বমূলক গোষ্ঠী, বিভিন্ন ধরনের দ্বন্দ্বের কারণে বিভিন্ন ধরনের গোষ্ঠী তৈরি হয়, যেমন রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, এগুলো কি একটা দ্বন্দ্বমূলক গোষ্ঠী। তারপরে কি সামাজিকভাবে খাপ খেয়ে চলা সংগঠিত গোষ্ঠী, যেমন সামাজিক শ্রেণী, বিভিন্ন রকম সমাজের কি বিভিন্ন শ্রেণীবিন্যাস দেখা দেয় এবং তাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন শ্রেণী বিভিন্ন জনের সাথে সামাজিকভাবে খাপ খেয়ে চলতে পারে বা একত্রিত হয়ে চলতে পারে। তাহলে কি যে বিভিন্ন বর্ণের মানুষ, সামাজিক শ্রেণী, জাতি, বর্ণ ভিত্তিক থেকে খাপ খেয়ে বিভিন্ন দিক থেকেই সামাজিকভাবে খাপ খেয়ে চলা গোষ্ঠী। আচ্ছা, এখন সমাজবিজ্ঞানী কলি তিনি যে মুখ্য গোষ্ঠী, গণগোষ্ঠীর কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। কারণ মুখ্য গোষ্ঠী, গণগোষ্ঠী কাকে বলে পার্থক্য, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন দেখো যে মুখ্য গোষ্ঠী, যে গোষ্ঠীর যেটা আমরা মুখ্য গোষ্ঠী এবং গণগোষ্ঠীভাবে একদম এক কথায় আমরা প্রথম দিকে আলোচনা করেছি, এখন আমরা একটু বিস্তারিতভাবে আবার আলোচনা করব। যে গোষ্ঠীর সদস্যদের ভিতর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষ, তাদেরকেই সমাজবিজ্ঞানী কুলি মুখ্য গোষ্ঠী বলেছেন। কি যে যেখানে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষ, সেখানেই মুখ্য গোষ্ঠী। মুখ্য গোষ্ঠী বা দলের মধ্যেই মানুষ সবচেয়ে বেশি ব্যক্তিগত জীবনযাপন করে থাকে। এখানে কি সবচেয়ে বেশি ব্যক্তিগত জীবনযাপন করে থাকে মুখ্য গোষ্ঠীর মধ্যে সদস্যরা। এক্ষেত্রেই মানুষের সামাজিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে থাকবে প্রত্যক্ষ সম্পর্ককৃত গভীর সহানুভূতি, অন্তরঙ্গ সম্পর্ক ও আন্তরিক সহযোগিতা। বিভিন্ন দিক থেকে মুখ্য গোষ্ঠীর কথা ভাবা যেতে পারে।
তবে মূল কথা হলো ব্যক্তির সামাজিক স্বরূপ ও আদর্শ রূপায়ণে মুখ্য গোষ্ঠীর ভূমিকাই সবচেয়ে বেশি। মুখ্য গোষ্ঠী আয়তন ও আকৃতির দিক থেকে ছোট। মুখ্য গোষ্ঠীতে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। মুখ্য দলের সদস্যদের মধ্যে আমরা ফিলিংস, শুধু আমি ভাবনা, আমি আমার শুধু যে আমি একটা কাজ করবো, আমি নিজের অস্তিত্ব শুধুমাত্র সেখানে আমি শুধু আমার মানে একা না, সেই মনোভাব ত্যাগ করে আমরা ওই ফিলিংস মনোভাবটা সবচেয়ে বেশি বিরাজমান। মুখ্য গোষ্ঠী সকল সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু। তাহলে এখানে আমরা মুখ্য গোষ্ঠীর ক্ষেত্রে কিছু মূল পয়েন্ট পেলাম, যেখানে মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষ, এবং এখানে মানুষের যেহেতু সম্পর্কটা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, তাই এখানে মানুষের সাথে মানুষের মানে যে ব্যক্তিগত সম্পর্ক, সেই ব্যক্তিগত জীবনযাপন করে থাকে মানুষ বেশি। এবং এখানে সামাজিক সম্পর্কটাও ঘনিষ্ঠ। তারপরে যেটা যে এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে দেখা যায় যে যেহেতু ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষ, তার মানে কি এখানে গভীর সহানুভূতি, অন্তরঙ্গ সম্পর্ক এবং একজনের সাথে আরেকজনের সহযোগিতার ধরনটা হবে অনেক বেশি আন্তরিক, মানে একজনের সাথে অনেক বেশি আন্তরিকতা সম্পন্ন হবে। আর এছাড়াও যে ব্যক্তির সামাজিক স্বরূপ ও আদর্শ রূপায়ণে, মানে একটা ব্যক্তি সামাজিকভাবে যে বেড়ে উঠবে, তা যেমন মুখ্য গোষ্ঠীর উদাহরণ হিসেবে আমরা পরিবারের কথা বলি, যে পরিবার থেকেই একটা শিশু যখন পরিবারে ভূমিষ্ঠ হয়, তারপর সে পরিবার থেকেই ছোট হতে হতে যখন বড় হয়, মূল শিক্ষাটা সে পরিবার থেকেই গ্রহণ করে। তাহলে কি সে সামাজিকভাবে বেড়ে ওঠার জন্য মূল বিষয়টা সে পরিবার থেকে গ্রহণ করে, এবং পরিবারে যে আদর্শে সে গড়ে উঠবে, সেই আদর্শও দেখা যায় পরবর্তীতে তার সামাজিক জীবনে সেই আদর্শটাই প্রতিফলিত হবে। এবং মুখ্য গোষ্ঠীর কথা বলা হয়েছে যে আকৃতির দিক থেকে এটা একটু ছোট, এবং এই গোষ্ঠীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় কাজ করবে। এবং এখানে একটা মূল কথা যেটা বলা হয়েছে যে আমরা ফিলিংস থাকবে। এবং এই মুখ্য গোষ্ঠী বিভিন্ন রকম যে সমাজে বিদ্যমান যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখন এই যে মুখ্য গোষ্ঠী গৌণ গোষ্ঠীর একটি ছবি দেখো, যেখানে মুখ্য গোষ্ঠীর উদাহরণ হিসেবে পরিবার, বন্ধু মানে অন্তরঙ্গ বন্ধুদের কথা বলা হয়েছে, আর সেকেন্ডারি গ্রুপটা যেটা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, এখানে সেকেন্ডারি গ্রুপ বা গৌণ গোষ্ঠীর কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে আমরা গৌণ গোষ্ঠীর একটু সংজ্ঞাটা দেখি, সম্পর্কে জানি। যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে না, অর্থাৎ সম্পর্কটা কি পরোক্ষ, সেখানে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, এবং সম্পর্ক যে ঘনিষ্ঠতা সেটা একটু কম থাকে এবং সম্পর্কটা পরোক্ষ হয়, সেটাকেই গৌণ গোষ্ঠী বলে। আচ্ছা, ঠিক মুখ্য গোষ্ঠীর বিপরীতটাই হচ্ছে গৌণ গোষ্ঠী। যে সকল সম্পর্ক প্রাথমিক নয়, নিতান্তই অনানুষ্ঠানিক ও তাৎক্ষণিক, সেই সব সম্পর্ক মিলেই গৌণগোষ্ঠী তৈরি হয়। গৌণগোষ্ঠী বা দলের সদস্যদের দল সম্বন্ধে সচেতনতা ও ঐক্যবোধ থাকলেও এখানে সব কিছু প্রত্যক্ষ কিংবা ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে সম্পন্ন হয় না। গৌণগোষ্ঠীতে সদস্যপদ থাকে সম্প্রসারিত, সারা বিশ্ব জুড়ে এর ব্যাপ্তি থাকতে পারে। এই গোষ্ঠীতে সদস্যদের উপর প্রভাব তুলনামূলকভাবে কম। গৌণগোষ্ঠী কতগুলো রীতিনীতি ও আদর্শের ভিত্তিতে গঠিত হয়, যেমন ট্রেড ইউনিয়ন, শিক্ষক সমিতি, ছাত্র সংগঠন। এখানে এক একটা প্রতিষ্ঠানের এক একটা সংগঠনের রীতিনীতি আলাদা থাকে, তাদের ধ্যান ধারণা আদর্শ আলাদা থাকে, এবং এই গৌণগোষ্ঠী বা দলের অধিকার ও কর্তব্যবোধ একদম নির্দিষ্ট করা থাকে। তাহলে আমরা এখানে গৌণ গোষ্ঠী সম্পর্কে যে বিষয়গুলো পেলাম, যে এখানে সম্পর্কটা প্রত্যক্ষ বা ঘনিষ্ঠ থাকে না, পরোক্ষ থাকে, এবং সম্পর্কটা অনানুষ্ঠানিক থাকে, এবং এখানে এই দলের সচেতন ঐক্যবোধ থাকলেও এখানে প্রত্যক্ষ বা ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে এই সচেতনতা বা ঐক্যবোধটা তৈরি হয় না। আর এখানে সদস্যপদ থাকে সম্প্রসারিত, এই গোষ্ঠীর সদস্যদের প্রভাব তুলনামূলকভাবে কম থাকে, এবং এখানে নির্দিষ্ট করা কিছু রীতিনীতি আদর্শের ভিত্তিতে এই গোষ্ঠী তৈরি হয়। আর এখানে অধিকার ও কর্তব্যবোধটাও নির্দিষ্ট করা থাকে। আচ্ছা,
প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এতক্ষণ মুখ্য গোষ্ঠী গণ গোষ্ঠী সম্পর্কে দেখলাম। তার আগে দেখলাম যে মূল গোষ্ঠীটা কী, সামাজিক গোষ্ঠীটা কী, এবং গোষ্ঠীর শ্রেণীবিভাগ, এবং মূল গোষ্ঠীর শ্রেণীবিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ হচ্ছে সমাজবিজ্ঞানী কুলি কর্তৃক প্রদত্ত মুখ্য গোষ্ঠী ও গণগোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক গোষ্ঠী। আর এই মুখ্য গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী বা গণগোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠীর যে মূল পার্থক্যগুলো, মানে এই সংজ্ঞা, এই যে আমরা সংজ্ঞাগুলো বা তাদের সম্পর্কে এই গোষ্ঠী সম্পর্কে যে জানলাম, সেখান থেকেই আমরা কিছু পার্থক্য দেখব যে তাদের মূল পার্থক্যগুলো কোন জায়গায়। আচ্ছা, প্রথমেই আমরা দেখি যে সংজ্ঞাগত পার্থক্যের ক্ষেত্রে যে সকল গোষ্ঠীর যে সংজ্ঞাগত পার্থক্য, আমরা একটু আগে সংজ্ঞাগুলো পড়েছি, তারপরে আমরা একটু দেখে নিই পার্থক্য, যেহেতু আমরা পড়ছি যে সংজ্ঞাগত যে সকল গোষ্ঠীর সদস্যদের ভিতর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রত্যক্ষ, তাদেরই মুখ্য গোষ্ঠী বলা হয়। আর গণগোষ্ঠীটা ঠিক তার বিপরীত, যে সকল গোষ্ঠীর সদস্যদের ভিতর প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে না, এবং তাদের মধ্যে বিরাজমান সম্পর্কটি পরোক্ষ, তাদের গণগোষ্ঠী বলে। তারপরে আমরা দেখি যে আকৃতি বা আকার। মুখ্য গোষ্ঠী আয়তন ও আকৃতির দিক থেকে ছোট বা সীমিত, এবং সদস্যপদও কি থাকে, সীমিত থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে পরিবার, ঠিক আছে, পরিবারের কথা যদি আমরা বলি, তাহলে এখানে দেখা যায় যে এটা তুলনামূলকভাবে আকার আকৃতির দিক থেকে ছোট, এবং দেখা যায় সদস্যপদও হয়তো নির্ধারিত করা থাকে বা সীমিত থাকে। আচ্ছা, আর গণগোষ্ঠীতে যেটা বলা হয়েছে, গণগোষ্ঠীটা হচ্ছে তুলনামূলকভাবে বৃহৎ এবং সম্প্রসারিত, প্রায় দেখা যায় যে সারা বিশ্ব জুড়েই এই ব্যাপ্তি থাকতে পারে। যেমন কিছু আমরা বলতে পারি বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন রকম রাজনৈতিক দল সংগঠন, এগুলো ছাড়াও আমরা বলতে পারি যে জাতিসংঘ, বহুজাতিক বিভিন্ন কোম্পানি, এগুলো কি যে গণগোষ্ঠী, এবং এগুলো দেখা যায় পুরো বিশ্ব জুড়ে এর সম্প্রসারণ বা ব্যাপ্তি থাকে। এরপরে আমরা দেখি যে সম্পর্কগতর ক্ষেত্রে যে সম্পর্কগত যে মূল পার্থক্যটা, সেটা কি, যে মুখ্য গোষ্ঠীর মধ্যে সদস্যদের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ব্যক্তিগত অন্তরঙ্গ ব্যক্তিগত সম্পর্ক, এবং তাদের সম্পর্কটা অন্তরঙ্গ ও ঘনিষ্ঠ। অর্থাৎ এই যে অন্তরঙ্গ বা ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান, তার কারণে মুখ্য গোষ্ঠীর সদস্যরা ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে সম্পর্কটা সর্বব্যাপী, সব ক্ষেত্রেই থাকে। এই সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা সর্বক্ষেত্রেই থাকে। আর গণগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে অব্যক্তিগত বা ব্যক্তি নিরপেক্ষ, অর্থাৎ নৈব্যক্তিক বা আনুষ্ঠানিক। আর এই জন্যই সদস্যদের উপর গণগোষ্ঠীর প্রভাব তুলনামূলকভাবে কম থাকে। ওখানে যেমন সদস্যদের উপর গণগোষ্ঠীর ভূমিকা, মুখ্য গোষ্ঠীর সদস্য বেশি থাকে, আর বিভিন্ন রকম সদস্যদের উপর গণগোষ্ঠীর প্রভাব তুলনামূলকভাবে দেখা যায় কম থাকে। তারপর আমরা দেখি যে সহযোগিতার ধরন। আচ্ছা, মুখ্য গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষভাবে একে অন্যের সাথে সহযোগিতা করে থাকে। তাহলে কি, তারা প্রত্যক্ষভাবে একে অন্যকে সহযোগিতা করে থাকে। তারা একত্রে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়। তাই একত্রে বসে আলাপ আলোচনা করে তারা বিভিন্ন রকমের কাজকর্মের প্রেক্ষিতে সদস্যরা তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। আর এখানে গণগোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সহযোগিতার যে সম্পর্কটা, তারা দেখা যায় যে পরোক্ষভাবে একে অন্যকে সহযোগিতা করে। তাহলে কি, যে এখানে যে সহযোগিতার ধরনটা, সেটা পরোক্ষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ সহযোগিতার ধরন, একটা কথা বলে রাখি যে প্রত্যক্ষ যে সহযোগিতা, অর্থাৎ আমরা আগে বলেছিলাম যেখানে হচ্ছে সম্পর্কটা মুখোমুখি সম্পর্ক। আর স্থায়িত্বের দিক থেকে মুখ্য গোষ্ঠীর স্থায়িত্বটা হচ্ছে একদম দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয়। আর গণগোষ্ঠীটা ক্ষণস্থায়ী হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। তারপরে আমরা দেখি মুখ্য গোষ্ঠীর যে সংযোগ স্থল। এখানে সংযোগটা বলতে বুঝিয়েছে যে এখানে সদস্যদের মধ্যে যে সংযোগ স্থাপন হয়, সেটা কিভাবে, যে মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে শক্তিশালী আনুগত্য বোধের ধারণা দ্বারা, যে একজন আরেকজনের প্রতি যে আনুগত্য বোধ, সেই বোধের ধারণা দ্বারাই তাদের মধ্যে, মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংযোগ স্থাপিত হয়। আর গণগোষ্ঠীর সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের স্বার্থের ভিত্তিতে দেখা যায় কোনো না কোনো উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ স্বার্থের ভিত্তিতে তাদের বিভিন্ন সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের সংযোগ সাধন হয়।
তারপর আমরা যেটা একটা বিষয় বলতে পারি, যেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত যে পার্থক্যের এখানে পার্থক্যের একটা ভিত্তি হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, মুখ্যগোষ্ঠীতে দেখো যে ঐতিহ্যগত ও ব্যক্তিগত অনুভূতি দেখা যায়। অর্থাৎ ঐতিহ্যগত ও ব্যক্তি সিদ্ধান্ত সে সিদ্ধান্ত যে তৈরি হয়, মুখ্যগোষ্ঠীর সদস্যদের মধ্যে যে বিভিন্ন রকমের সদস্যদের মধ্যে যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তৈরি হয়, সেটা ঐতিহ্যগত ও ব্যক্তিগত অনুভূতি থেকে আসে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানুষের মধ্যে যে ব্যক্তিগত অনুভূতি, অর্থাৎ প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আনুগত্য, সহনশীলতা, এই বিভিন্ন দিক থেকেই তারা তাদের সদস্যদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তৈরি হয়। আর গৌণগোষ্ঠীর সদস্যদের মধ্যে বিভিন্ন রকম রীতিনীতি, নিয়ম কানুন, বিধি, যুক্তিসঙ্গত চিন্তা, এগুলো দ্বারা তাদের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে সিদ্ধান্ত সেটা তৈরি হয়। তারপর আমরা বলতে পারি কাঠামোগত রূপ। অনানুষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীল, অর্থাৎ মুখ্য গোষ্ঠীটা অনানুষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীল। আর এখানে লিখিত আইন কানুন ও নীতিমালা নেই। আর গৌণ বা মাধ্যমিক গোষ্ঠীর যে কাঠামো, সেটা কি আনুষ্ঠানিক কাঠামো বা নীতিমালার উপর নির্ভরশীল। এখানে বিভিন্ন রকম আনুষ্ঠানিক কাঠামো, নিয়ম নীতি, রীতিনীতি, ধ্যান ধারণা এগুলো থাকে, যার ফলে এখানে আনুষ্ঠানিক কর্তৃত্ব, ক্ষমতা, সুস্পষ্ট বিভিন্ন শ্রেণী বিভাজন এগুলো বিদ্যমান থাকে। আচ্ছা, এরপর আমরা দেখি যে মুখ্য গোষ্ঠীর সদস্যদের কাজ। এখানে মানসিক সমর্থন, অর্থাৎ যেহেতু এখানে সম্পর্কটা প্রত্যক্ষ এবং মানুষের সম্পর্ক অনেক অনেক ঘনিষ্ঠ, সেই হিসেবে এখানে মানসিক সমর্থনটাই সবচেয়ে বড় কাজ, যে মনের দিক থেকে যে সমর্থন মনের, সেখানে। আর এখানে সামাজিকীকরণের ভূমিকাও বেশি, অর্থাৎ মানুষ যে মুখ্য গোষ্ঠীর প্রাথমিকভাবে যে প্রাথমিক গোষ্ঠী বা মুখ্য গোষ্ঠীর মাধ্যমেই প্রাথমিকভাবে মানুষ সামাজিকীকরণ তার মধ্যে প্রভাব তৈরি হয় এবং সামাজিকীকরণের ভূমিকা বেশি থাকে এই মুখ্য গোষ্ঠীর সদস্যদের মধ্যে। আর গৌণ বা মাধ্যমিক গোষ্ঠীর লক্ষ্য অর্জনে সহায়তা করে। এখানে কী করে যে গৌণ গোষ্ঠীর যে সদস্যরা তারা বিভিন্ন ধরনের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, একজন আরেকজনকে সহায়তা করে। আর এখানে সামাজিকীকরণের ভূমিকা তুলনামূলকভাবে কম, মানে মুখ্য গোষ্ঠীর চাইতে কম। তারপর আমরা বলতে চাই যে মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর যে শারীরিক বা দৈহিক নৈকট্যতা, সেটা হচ্ছে দৈহিক নৈকট্য অনেক বেশি বিদ্যমান, ঠিক আছে। আর এখানে গৌণ গোষ্ঠীর মধ্যে শারীরিক ভিত্তি বা দৈহিক নৈকট্যতা নেই, অর্থাৎ শারীরিক বা দৈহিক দূরত্বটা বেশি। এরপরে আমরা এখানে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্যের মধ্যে আমরা একটু লাস্ট উদাহরণ হিসেবে তাদের পার্থক্য, যে উদাহরণগুলো আমরা এর আগেও একটু আগে আলোচনা করেছি, সেগুলো আবার একটু দেখছি। যে এখানে পরিবার, তারপরে ঘনিষ্ঠ বন্ধুদের দল, এগুলোকে বলা হয়েছে মুখ্য বা প্রাথমিক গোষ্ঠী। আর গৌণ বা মাধ্যমিক গোষ্ঠীর কথা এখানে বলা হয়েছে যে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম, শ্রমিক ইউনিয়ন, ব্যবসায়িক সংস্থা, বিভিন্ন রকম রাজনৈতিক দল, এগুলোকে বলা হয়েছে গৌণ গোষ্ঠীর উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ এই যে সামাজিক গোষ্ঠী সম্পর্কে আমার আলোচনাটা শুনলে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে পরীক্ষায় এই সামাজিক গোষ্ঠীর চ্যাপ্টার নিয়ে কি কোশ্চেন আসে একটু জেনে নাও। তোমাদের এই টপিক্সটা থেকে মূলত পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেন আসে যে সামাজিক গোষ্ঠী কাকে বলে, বা এভাবে আসে যে সামাজিক গোষ্ঠীর সামাজিক গোষ্ঠীর প্রকৃতি আলোচনা করো, সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিন্যাস করো এবং মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য আলোচনা করো। এই বিষয়টাই বেশি আসে, মানে মূল যে আমি আলোচনা করলাম এই বিষয়টাই পরীক্ষায় আসে। আর এছাড়াও অনেক সময় বোর্ড কোশ্চেন না আসলেও এটা অনেক সময় টিকা হিসেবে আসে। যেমন টিকা আসলে এরকম থাকে যে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী, এই বিষয়টা অনেক সময় টিকা হিসেবে আসে। বা সামাজিক গোষ্ঠী আসলে তখন সামাজিক গোষ্ঠী নিয়ে একটু মূল বিষয়টা আলোচনা করতে হবে, পুরোটা একটু করে। আর যদি মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী আসে, শুধুমাত্র অনেক সময় মুখ্য গোষ্ঠী গৌণ গোষ্ঠীও আসে, এক্ষেত্রে গোষ্ঠী নিয়ে একটু লিখে মুখ্য গোষ্ঠী গৌণ গোষ্ঠী সম্পর্কে লিখতে হবে। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ
তোমরা আমার এই ক্লাসটি আমি আশা করছি যে মনোযোগ সহকারে অনেকেই করেছো। তো আমার এই ক্লাসটা যারা করছো তারা আমি আশা করব একটু হলেও উপকৃত হবে। তো সবশেষে বলবো যে তোমরা আমাদের যখন স্বাভাবিক শ্রেণী কার্যক্রম শুরু হবে, অর্থাৎ আমরা যখন আমাদের ক্লাসরুমে ফিরে যাব, তখন দেখা যাবে তোমরা খুব বেশি সময় পাবে না। কারণ আমরা কিন্তু এখন প্রত্যেক টিচাররাই তোমাদের কিন্তু ক্লাসগুলো এখন নিয়মিতভাবে নিয়ে যাচ্ছি, যার কারণে তোমাদের সিলেবাস যতটা পারি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই কারণে দেখা যায় যে তোমাদের ক্লাস কার্যক্রম শ্রেণী কার্যক্রম শুরু হলেই খুব বেশি দিন লাগবে না, হয়তো পরীক্ষা চলে আসতে পারে কিছুদিন ক্লাস হয়েই। তো তোমরা ক্লাসগুলো আমি আশা করব নিয়মিত ক্লাসগুলো করবে এবং একটু বাসায় পড়াশোনা করবে। তো তোমরা এই লেকচারটা ফলো করবে। এছাড়া তোমাদের কাছে যদি বিভিন্ন রকমের বই থাকে, বইগুলো দেখে তোমরা আরও সুন্দর করে এটা নোটস আকারে তৈরি করবে এবং বাসায় পড়াশোনা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই আমি আশা করব সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় নিরাপদ অবস্থান করবে। আর যতটা সম্ভব বাইরে কম বের হলেও নিরাপদ দূরত্ব অবস্থান করবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।